কিছুদিন আগে কলকাতার ঐতিহ্যবাহী সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে একটা সুটকেস ভর্তি টাকা উদ্ধার হয়েছিল এবং শুধু তাই নয়, আগ্নেয়াস্ত্র কন্ডোমও পাওয়া গিয়েছিল। আর এবার স্কুল কাঁচরাপাড়ার একটা স্কুল থেকে প্রচুর টাকা উদ্ধার হলো, শুধু তাই নয়, পাওয়া গেল কন্ডোমও। হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুল, সেই স্কুলের টাকার পাহাড় দেখুন। 1,77,00,000 টাকা উদ্ধার হয়েছে। স্কুলের দোতলার একটা বন্ধ ঘর থেকে উদ্ধার হয়েছে বান্ডল বান্ডল নোট। সরাসরি চলে যাই, চলুন। এই স্কুলে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক। রৌনক, এই এত টাকা, 1,77,00,000 টাকা, কি কারণে এত টাকা ছিল স্কুলের ভিতরে? কিভাবে তার নজরে এলো? এই টাকার উৎসই বা কি দেখছো তুমি ওখানে গিয়ে? দেখো, একেবারে যেটা জানা যাচ্ছে, যেটা অভিযোগ, কাঁচরাপাড়া পুরসভার যিনি চেয়ারম্যান কমল অধিকারী, শুধু তাই নয়, এই স্কুলের পরিচালনা সমিতির সভাপতি তিনি, তারই একটা রুম ছিল এর ভেতরে। ঠিক যেমনটা আমরা দেখেছিলাম সুরেন্দ্রনাথ কলেজে, যে এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের একেবারে যে দাপটে পরপর রুম বন্ধ ছিল, সেগুলো খুলতেই একেবারে আগ্নেয়াস্ত্র এবং টাকা পাওয়া যায়। ঠিক সেরকমই একটা অভিযোগ উঠছে এখানকার কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারীর বিরুদ্ধে। তিনি যবে থেকে গভর্নিং বডি প্রেসিডেন্ট ছিলেন, তারপর থেকে স্কুলের ভেতরে একটি রুম তৈরি করা হয়। স্থানীয়দের অভিযোগ, এর ভেতরে একটি গেস্ট রুম ছিল, যা দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় ছিল। গতকাল পুলিশ খবর পেয়ে বীজপুর থানার পুলিশ সেখানে এসে পৌঁছায় এবং সেই রুম তালা ভেঙে ভেতরে তারা প্রবেশ করেন এবং সেখানে দেখা যায় পরের পর থরে থরে সাজানো রয়েছে খাম। সেই খাম খুলতে একটি খাম থেকে প্রায় 20,26,00,000 নগদ অর্থ কিন্তু পায় পুলিশ, যা কার্যত শেষে গিয়ে ঠেকায় 1,77,00,000 টাকায়। অর্থাৎ এই স্কুলের ভেতরে একটি গেস্ট রুম রয়েছে, সেই রুমের যখন তালা ভেঙে পুলিশ ভেতরে প্রবেশ করে, সেখান থেকে 1,77,00,000 টাকা পান। এবং এই টাকা কার, যেটা অভিযোগ করছে স্থানীয়রা বা এখানকার যিনি বিধায়ক, তিনি যেটা অভিযোগ করছেন, যে বর্তমানে এই স্কুলের যে পরিচালন সমিতি, তার সভাপতি এবং কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী, তিনি যবে থেকে এখানে দায়িত্বভার গ্রহণ করেছিলেন, তারপর থেকে এই ধরনের কার্যকলাপ স্কুলের ভেতরে চলতো এবং বহু পুরনো এই স্কুল। সেক্ষেত্রে একদিকে যেমন সুরেন্দ্রনাথ কলেজে দেখা গেছে যে তৃণমূল নেতাদের দাপটে স্কুলের ভেতরে অসামাজিক কার্যকলাপ, অস্ত্র থেকে শুরু করে কন্ডোমের প্যাকেট, লক্ষ লক্ষ টাকা উদ্ধার। ঠিক একই কিন্তু চিত্র দেখা গেল কাঁচরাপাড়ায় হার্নেট ইংলিশ মিডিয়াম হাই স্কুলে। এখানেও কিন্তু এই তৃণমূল নেতারই নাম জড়িয়ে আসলো এবং যবে থেকে তিনি এই স্কুলের গভর্নিং বডি প্রেসিডেন্ট হয়েছেন, তারপর থেকেই এখানে আরও একটি স্পেসিফিক এরকম গেস্ট রুম ছবি উঠে আসে এবং সেই গেস্ট রুম কিন্তু দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় ছিল। অর্থাৎ দুটো যে ঘটনা, সেই ঘটনা কিন্তু যে সিনারিও দেখো পুরোটাই একেবারে সেম। কারণ রাজ্যে একেবারে যে পালাবদল, তারপর থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় এই যে তৃণমূল নেতাদের অনৈতিক কারবার, তাদের যে অসামাজিক একটা চক্র, সেই চক্র প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তা কিন্তু যত সময় যাচ্ছে তা কার্যত স্পষ্ট হচ্ছে। একেবারে সেটা সামনে আসছে রৌনক। এই যে কালো টাকা, তৃণমূল নেতাদের দুর্নীতি, তাতে যে কালো টাকা, সেই কালো টাকাকে লুকিয়ে রাখার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হতো। কারণ দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ঘর খুলেই কিন্তু এইভাবে এত কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, সে সুরেন্দ্রনাথ কলেজই হোক বা কাঁচরাপাড়ার এই স্কুল। তবে শুধুই কি টাকা? না, শুধুই টাকার বান্ডেল নয়, কাঁচরাপাড়ার স্কুলে উদ্ধার হয়েছে কন্ডোমও। স্কুলের সিক রুমে উদ্ধার হয়েছে কন্ডোমের প্যাকেট। $1,77,00,000 টাকা, বান্ডেল বান্ডেল টাকা, রাত ভর গুনতে একেবারে নাকাল হতে হয়েছে পুলিশকে। আর শুধু তাই নয়, স্কুলের ভিতরে উদ্ধার হয়েছে কন্ডোম, স্কুলের সিক রুমে উদ্ধার কন্ডোমের প্যাকেট। রৌনকের সঙ্গে আবারও কথা বলি। রৌনক, স্কুলের সিক রুমে কন্ডোমের প্যাকেট কিভাবে আসে, কি বলছে স্কুল কর্তৃপক্ষ? দেখো, স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে বলছে তারা জানতেন না, যেহেতু এই স্কুলের যে রুমটি থেকে এগুলো উদ্ধার হয় সেটি দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় ছিল। স্থানীয়রা যেটা অভিযোগ করছে, যে এই কমল অধিকারীর নেতৃত্বে স্কুলের ভেতরে কিন্তু এরকম একটি অসামাজিক কার্যকলাপের র্যাকেটও চলতো, যেটা কিন্তু একটা গুরুতর অভিযোগ। এবং যবে থেকে তিনি এই কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান হন, তারপর থেকেই তিনি প্রথমে প্রবেশ করে এই কাঁচরাপাড়া হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে। এখানে এসে পরিচালনা সমিতির সভাপতি হন এবং তারপরই এই স্পেশাল গেস্ট
গেস্ট রুম তৈরি করা হয় যেখানে তিনি বসতেন এবং তার ভেতর থেকে এই কন্ডোমের প্যাকেট উদ্ধার করে পুলিশ গতকাল। এবং স্থানীয়রা অভিযোগ করছে যে তার নেতৃত্বে অর্থাৎ তার ছত্রছায়ায় একটা র্যাকেট চলতো। এবং তুমি যেটা কিছুক্ষণ আগে বললে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভেতরেই এই কালো টাকা বা এইরকম আপত্তিকর জিনিস রাখা হচ্ছে, অর্থাৎ একেবারে সফট টার্গেট, যাতে পুলিশের নজর এড়ানো যায় বা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে কোনো রকমভাবে প্রশাসনের চোখের নজর এড়ানোর জন্য যাতে সন্দেহ না করে, এই কারণেই কিন্তু এই তৃণমূল নেতারা এগুলিকে বেছে নিয়েছিলেন। এবং গতকালকে যখন এর ভেতর থেকে কন্ডোমের প্যাকেট উদ্ধার হয়, দেখা যায় যেটা শিক্ষা প্রতিষ্ঠান, এত বহু পুরনো শিক্ষা প্রতিষ্ঠান, সেই জায়গায় কারা এই জিনিসগুলো নিয়ে আসলো। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে এর পেছনেও কিন্তু জড়িত রয়েছে এই কমল অধিকারীর নাম। অর্থাৎ যবে থেকে কমল অধিকারী কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান হয়েছে, তার দাপট কার্যত গোটা এলাকায় তিনি চালাতেন এবং সেখান থেকে বাদ যায়নি এই শিক্ষা প্রতিষ্ঠানও। তার যে কালো টাকা বা এই কোটি কোটি টাকা, সেগুলি শেল্টার দেওয়ার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করা হয়েছে। এবং এই আপত্তিকর জিনিস, সেই জিনিসও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর থেকে মিলেছে। এবং অভিযোগ উঠছে এর পেছনে কিন্তু অসামাজিক চক্রের যে র্যাকেট, সেই র্যাকেট চলতো। ইতিমধ্যে স্কুলের যিনি ক্যাশিয়ার ছিলেন, আরও বেশ কয়েকজনই কিন্তু ইতিমধ্যে বীজপুর থানার পুলিশের তরফ থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন করা হচ্ছে? কারণ তারা জানা এই ক্যাশিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ, তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে। কিন্তু বড় প্রশ্ন যে শিক্ষাঙ্গন একটা স্কুল, তার ভিতরে কন্ডোম, স্কুলের ভিতরে সিকরুম, যদি নানা রকম অসামাজিক কার্যকলাপ যেরকম তুমি বলছো যে সেটা যদি হয়েও থাকে, সেটা স্কুল কর্তৃপক্ষের নজর এড়িয়ে কিভাবে সম্ভব? স্কুল কর্তৃপক্ষের কোনো সদুত্তর মিলেছে এই বিষয়ে? দেখো, এই বিষয়ে নিয়ে কিন্তু স্কুল কর্তৃপক্ষের কোনো সদুত্তর মেলেনি। পরবর্তীতে আমরা প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করি, তিনিও কিন্তু কার্যত এই বিষয়গুলো এড়িয়ে যান। সেক্ষেত্রে যদি এই অসামাজিক কার্যকলাপ দীর্ঘদিন ধরে চলে, যেমনটা আমরা দেখেছি সুরেন্দ্রনাথ কলেজে, সেখানকার যিনি বর্তমান প্রিন্সিপাল, তিনিও কিন্তু এই দায়গুলো কার্যত এড়িয়ে গেছিলেন, তাহলে স্কুলের প্রেমিসিসের ভেতর থেকে এই ধরনের আপত্তিকর বস্তু উদ্ধার হয় কি করে? এবং যদি থাকেও ভেতরে, তাহলে কিভাবে স্কুল কর্তৃপক্ষ বা এই যারা নিরাপত্তা রক্ষী রয়েছে তাদের নজর এড়িয়ে ভেতরে তারা প্রবেশ করেন বা তারা দীর্ঘদিন ধরে এই ধরনের অসাধু কার্যকলাপ স্কুলের ভেতরে চালিয়ে যান? এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে। কারণ যতই তৃণমূল নেতা হোক, তার দাপট যতই থাকুক, স্কুল কর্তৃপক্ষ কি কোনোভাবেই এই বিষয় নিয়ে কোনো রকম সজ্ঞান ছিল না বা তারা কোনো মতে কোনো কিছু জানতো না? এই বিষয়টাও নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি প্রশ্নচিহ্ন সামনে আসছে। একদমই রৌনক, অনেক অনেক প্রশ্ন উঠছে। স্কুলের ভিতরে কিভাবে টাকার পাহাড়, রাতভর 3টে মেশিনে নোট গুনতে যেখানে হিমশিম খেতে হলো পুলিশকে, 1,77,00,000 টাকা। এবং শুধু তাই নয়, সিক রুম, যেখানে স্কুল চলাকালীন অসুস্থ হলে পড়ুয়াদের রাখা হয়, সেই সিক রুমের ভিতর থেকে পাওয়া গেল কন্ডোম। কি চলতো এখানে, কারা আসতো এখানে, কাদের গতিবিধি ছিল, স্কুল কর্তৃপক্ষ কি কিছুই জানতো না? অনেক প্রশ্ন যার উত্তর এখনো অজানা। স্কুলের ক্যাশিয়ার ও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট গ্রেফতার। স্কুলের ভেতরে এগুলো তো একটা, তো এটা খুবই মানে যেহেতু আমার একটা ইমোশন এই স্কুলের সাথে রয়েছে, যেহেতু আমি স্কুলটায় যেহেতু এটা ইভেন কমল স্কুলে পড়তো, কমল অধিকারীও স্কুলে পড়তো সম্ভবত। এই জায়গাটা যেহেতু এখন চেয়ারম্যান ছিল এখানকার এই স্কুলে, সেহেতু ও একটা দায়িত্ব পেয়েছিল। ইমোশন তো এটা ইমোশনাল ব্যাপার, কারণ আমার এখান থেকেই আমার শুরু, আমার এখান থেকে ওনার মনে হয় দায়িত্ব ছিল এখানটায়। কিন্তু এবারে এটাকে কি ইউটিলাইজ, ওনার পাওয়ারটাকে উনি কি ইউটিলাইজ করেছে, এটা ওনার উপরে ডিপেন্ড করে। এতে খারাপ লাগছে ভেবে যে একটা এত পুরনো স্কুল, আমি একদম ফার্স্ট আমাদের এখান থেকে 2002 পাস আউট, বুঝতেই পারছেন কত পুরনো স্টুডেন্ট আমরা ছিলাম। আমার ছেলে এখন পড়ে, ইভেন ক্লাস 11-এ পড়ে এখানে, ঠিক আছে? তো এটা মেনে নিতে পারছি না, এটা বিচার হোক একটা প্লিজ। স্বাভাবিক, এটা একটা ইমোশনাল জড়িয়ে আছে এখানে, ঠিক আছে? কমলদা আমাদের সিনিয়র ছিল, সেই হিসেবে হ্যাঁ স্কুলেই ছিল, ঠিক আছে? কিন্তু এই যে ব্যাপারটা হচ্ছে মানতে পারছি না। নয় ওদের টাকা, এই কলেজে স্কুলের টাকা না, টাকাটা ওদের টাকা, ওরা এখানে রেখেছে। কিন্তু এই যে সমস্ত আপত্তিকর জিনিসগুলো পাওয়া গেছে, এটা একটা স্কুল প্রভিশনে কী করে পাওয়া যায় এই সমস্ত জিনিসগুলো? আমার অবাক লাগছে যে কী করে একটা স্কুলে এরকম ধরনের জিনিস রাখার স্পর্ধা পায়। 1,77,00,000 এটা জানতে পারলাম। কমল অধিকারীদেরই টাকা, এটা কালো টাকা। স্কুলের টাকা কিছু থাকলে থাকতে পারে, কিন্তু 1,77,00,000 টাকা একটা স্কুলের থাকতে পারে না। উনি এই স্কুলের প্রেসিডেন্ট হয়েছিলেন, উনি কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান ছিলেন, তার সঙ্গে স্কুলেরও প্রেসিডেন্ট হয়েছিলেন। সবাই বলছে কমল অধিকারী পুরো নিয়ন্ত্রণ করতেন, ওনার একনায়কত্ব চলতো এই স্কুলে। ওনাদের বাড়িতে রেড হয়েছিল সিবিআই-এর, স্কুলটাকে সেফ কাস্টডি মনে করে হয়তো সেখানে রেখেছিলেন। ভালো করে তল্লাশি করলে হয়তো আর্মস এসবও বেরোতে পারে। অ্যাকাউন্ট সেক্সের যে টাকাগুলো, অ্যাডমিশনের টাকাগুলো জমে রেখেছিল প্রায় এপ্রিল মাস থেকে, সেই টাকাগুলো ব্যাংকে পাঠানোর কথা ছিল। অ্যাকাউন্ট সেক্সের পুরো রেসপন্সিবিলিটি ওনার দায়িত্ব, উনি পাঠাননি। এটা অ্যাকাউন্ট সেক্সের টাকা, এপ্রিল মাস থেকে ভর্তি করেছে সেই টাকা,
সব ওনার কাছে সব হিসাব আছে। আর পুরো অ্যাকাউন্ট সেকশনের ম্যাটারটা অ্যাকাউন্ট সেকশন ডিলিট করতো, ওটা ওখানে কারো আমার প্রিন্সিপালের কোনো পার্টি না। আলমারির মধ্যে থেকে একটা কন্ডোমের প্যাকেট বেরোলো, স্টুডেন্টদের সিক রুম ছিল, কিন্তু ওইখানে কিভাবে যে ওখানে গেছে আমার কোনো নলেজই নেই। পার্থ চ্যাটার্জির ঘর থেকে যেরকম টাকা পাওয়া গেছিল সেরকম টাকা, এরকম ক্যাশ টাকা স্কুলের মধ্যে আছে, মানে স্কুলে বেনিয়মের পর বেনিয়মের অভিযোগ, তারপরে এই ঘটনা ধরা পড়েছে। স্কুলের মাস্টার মশাইরা করেছেন, এই খুঁজতে গিয়ে তো দেখা যাচ্ছে এই ভয়ঙ্কর ব্যাপার। আমি বলছি এই টাকা স্কুলের টাকাও নয়, এটা কমল অধিকারী, সুবোধ অধিকারী, পার্থ ভৌমিকের ব্ল্যাক মানি। এত টাকা তারা ইডি সিবিআই এর ভয়ে এই স্কুলে লুকাতো, এখন যা বোঝা যাচ্ছে। সায়নী ঘোষ কোথায়? এবার যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে একেবারে ধুন্ধুমার। তৃণমূল যুব সভাপতি সায়নী ঘোষ কোথায় তা জানতে চেয়ে পোস্ট যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট যুব নেতাদের। ভোটে ভরাডুবির পর থেকেই সায়নী ঘোষকে কিন্তু সামনে দেখা যাচ্ছে না। তিনি বিভিন্ন কারণ দেখিয়েছেন, তিনি শুটিংয়ে ব্যস্ত আছেন, কিন্তু কোথায় সায়নী ঘোষ? এবার যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপেই পোস্ট যুব নেতাদের। ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দেখা নেই সায়নীর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল ছাত্রনেতা মৃত্যুঞ্জয় পালের। কথা বলবো আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, ভোটে ভরাডুবির পরেও মমতা বন্দ্যোপাধ্যায় সায়নী ঘোষকে যুব সভাপতি পদে রেখেছেন এবং যতদূর জানা যাচ্ছে একটা জোর জল্পনা চলছে যে তিনি বিদ্রোহী সাংসদদের ব্লকে যোগ দিয়েছেন। এবার কি তাহলে যুব তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে অসন্তোষ স্পষ্ট সায়নীকে ঘিরে? এই অসন্তোষটা গত এক সপ্তাহ বা 2 সপ্তাহ নয়, অসন্তোষটা বেশ কয়েক মাস ধরেই ছিল এবং বিশেষত আরজিকর আন্দোলনের সময়ের পর থেকে একাধিক নেতারা তারা প্রকাশ্যে মুখ না খুললেও তারা বিভিন্ন সময় ঘনিষ্ঠ মহলে বক্তব্য রেখেছিলেন যে তাদের যে ধরনের আন্দোলন করা উচিত বা বিভিন্ন সময় তাদের যে ধরনের ভূমিকা পালন করা উচিত তা করতে পারছেন না তারা। এবং যুব সংগঠনের আসলে ভূমিকা কি, তারা কোন দায়িত্ব পালন করছেন, পথে নেমে তো তারা আন্দোলন করছেন না, এই নিয়েও নানা অসন্তোষ তৈরি হয়। এরই মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরও দেখতে পাওয়া যায় যে সায়নী ঘোষকে তারপর থেকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তার যারা ঘনিষ্ঠ রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে বলা হয় যে তিনি কলকাতার বাইরে রয়েছেন, পরিবারকে নিয়ে বাইরে রয়েছেন, কবে ফিরবেন, রাজনৈতিক কর্মসূচিতে কবে যোগ দেবেন তার কোনো উত্তর তাদের কাছে ছিল না। এরপরই দেখতে পাওয়া গেল সেটা হচ্ছে যে জাতীয় কর্মসমিতি তৃণমূলের বৈঠক হলো এবং সেই বৈঠকে সায়নীকে পুনরায় যুব সভাপতি করা হলো এবং তারপরও একাধিক নেতা যারা মুখ খুলতে শুরু করেন এবং তাদের বলেন যাদের বিরুদ্ধে যাদের অভিযোগ, যারা দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন না, যারা রাস্তায় নামিয়ে আন্দোলন করছেন না, তারা কি করে সুযোগ পেয়ে যাচ্ছেন। এরই মধ্যে যে টিএমওয়াইসি তৃণমূল যুব কংগ্রেসের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেও নেতারা পরপর পোস্ট করতে শুরু করেছেন এবং তাদের বক্তব্য সায়নী ঘোষ কোথায় রয়েছেন। সূত্রের খবর যেটা জানতে পারা যাচ্ছে যে তিনিও দিল্লিতে গিয়েছেন, শোনা যাচ্ছে যে তিনিও বিদ্রোহী সাংসদদের সঙ্গে রয়েছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে দল এবং সায়নী তারা নিজেরা অবস্থান স্পষ্ট করুক, তারা কোথায় রয়েছেন, তাদের ভূমিকাটি কি রয়েছে সেটাও এই নেতারা পোস্ট করতে শুরু করেছেন। এবং ইতিমধ্যে তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে যুব নেতা মৃত্যুঞ্জয় তার তরফ থেকেও পোস্ট করা হয়েছে। এছাড়া একাধিকজন যারা নেতারা রয়েছেন বিভিন্ন জেলাতে যারা রয়েছেন তারাও এই সংক্রান্ত প্রশ্নের উত্তর খুঁজছেন। ফলে সায়নীকে নিয়ে তৃণমূল যুব কংগ্রেসের অন্দরে ধুন্ধুমার, কোথায় তিনি আসলে কোন দিকে রয়েছেন, কবে তাকে পাওয়া যাবে তাকে খুঁজে বেড়াচ্ছেন তার দলের নেতারাই। আবির, এই যে তৃণমূল ছাত্রনেতা মৃত্যুঞ্জয় পাল তিনি যে পোস্টটা করেছেন যা নিয়ে একেবারে ধুন্ধুমার, তার পোস্টটা নিয়ে একটু জানতে চাইবো, সেখানে কি লিখেছেন তিনি? দেখো, মৃত্যুঞ্জয় তৃণমূলের যুব নেতা, তৃণমূল যুব কংগ্রেসের তিনি দায়িত্বও ছিলেন। তার তরফ থেকেও যে পোস্ট তিনি করেছেন সেই পোস্টের মধ্যে তিনি উল্লেখও করে দিয়েছেন যে সায়নী আসলে কোথায় রয়েছে, দল এ ব্যাপারে তার অবস্থান স্পষ্ট করে জানাক এবং সমস্ত সংগঠন ভেঙে দিয়ে নতুন কমিটি তৈরি করা হয়েছে, কিন্তু রাজ্য যুব সভাপতির পদে সায়নী ঘোষকেই বহাল রেখে দেওয়া হয়েছে। এবং তিনি লিখেছেন যে সোশ্যাল মিডিয়াতে শুধু নয়, তিনি দলের যে সাংগঠনিক যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেও তিনি জানতে চেয়েছেন, এখান থেকে উত্তর চাই যে সায়নী ঘোষ কোথায় রয়েছে। সঙ্গে থাকো আবির। সায়নী ঘোষ কোথায়? এবার যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে একেবারে ধুন্ধুমার। তৃণমূল যুব সভাপতি সায়নী ঘোষ কোথায় তা জানতে চেয়ে পোস্ট যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট যুব নেতাদের। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই সায়নী ঘোষ। ভোটে তৃণমূলের ভরাডুবির পরেও মমতা বন্দ্যোপাধ্যায় সায়নী ঘোষকে যুব সভাপতি পদে রেখেছেন, কিন্তু ভোটে তৃণমূলের হারের পর থেকেই সায়নীর আর দেখা নেই। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি যুবনেতা মৃত্যুঞ্জয় পালের সঙ্গে। মৃত্যুঞ্জয় বাবু, আপনার একটা পোস্ট
যেখানে একেবারে ধুন্ধুমার পড়ে গেছে, ভোটে ভরাডুবির পরও আমরা দেখলাম যে সায়নী ঘোষকে যুব সভাপতি পদে রাখা হয়েছে। এবং আপনারা তাহলে এখন কি চাইছেন? এখনো তো দল কোনো ব্যবস্থা নেয়নি বা তাকে যুব সভাপতি পদ থেকে সরায়ওনি, আপনারা যুব নেতৃত্ব কোন পথ নেবেন? না দেখুন, আমরা তো মমতা ব্যানার্জির সাথেই আছি, ছিলাম, আছি, থাকবো। কিন্তু কথাটা হলো যে দল এদের নিয়ে এসে জানি না কেন এদের বসিয়েছিল, এদের এমএলএ টিকিট দিয়েছে ভালো কথা, তারপরে এদের সাংসদ করেছেন, কিন্তু তারপরে সাংগঠনিক পোস্ট, একটা দলের যে সাংগঠনিক পোস্টগুলো এবং যুবর মতো সাংগঠনিক পোস্টে সভানেত্রী করে দিল। কেন করলো, কিসের জন্য করলো, কারা করলো জানি না। আমাদের থেকে তার মতামত চাওয়া হয়নি, আমরা 27 বছর দল করেও এগুলো বুঝতে পারি না যে কিভাবে হয়। কিন্তু কথাটা হলো ভোটের বিপর্যয়ের পরেও যখন সমস্ত কমিটি সরিয়ে দেওয়া হলো, সায়নী ঘোষকে সভানেত্রী করে রেখে দেওয়া হলো। সেই সায়নী ঘোষ এখন দুদিন ধরে কখনো শুনছি উনি ভালো তৃণমূল, মানে শ্রমিক বাবুর ভালো তৃণমূল সেজে নতুন ব্লক গঠন করেছে, যে সাংসদরা কিছু তারা এনডিএ কে সমর্থন করছে, কখনো শুনছি সরাসরি বিজেপিতে গেছে। তা দল, আমি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ছিলাম, শেষ পূর্ণাঙ্গ কমিটি, সেখানে আমাদের একটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমি সরাসরি সায়নী ঘোষ এবং যে আমাদের যে দলের যারা আছেন দেখাশোনা করেন তাদের কাছে জানতে চেয়েছি যে সায়নী ঘোষের অবস্থান কি। সেটা সায়নী ঘোষ এবং দল, সায়নী ঘোষ জানাবে না, কারণ সায়নী ঘোষ নিজে কারো ফোন তোলেন না, উনি ফোন তোলেন আপনাদের মিডিয়ারও জিজ্ঞাসা করবেন, ফোন তোলেন ওনার এক সেক্রেটারি যে রাজনীতি করেন না, তো তাদের উনি উত্তর দেবেন না, আমি আশাও করি না যে উনি উত্তর দেবেন। কিন্তু দল 24 ঘন্টার মধ্যে জানাক যে সায়নী ঘোষের অবস্থানটা কি এবং সায়নী ঘোষ নিয়ে দলের অবস্থানটা কি, 24 ঘন্টার মধ্যে জানাতে হবে আমাদের। ওইভাবে বারবার একই ভুল হবে এবং আমরাও চুপ করে মেনে নেবো, সেটা হতে পারে না। সমস্ত যুব সংগঠনের যারা জেলা সভাপতি আছে, রাজ্য কমিটির মেম্বাররা আছে, ব্লকের সভাপতি আছে, এখনো 95% মানুষ তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির পাশে আছে। কিন্তু এই সায়নী ঘোষদের যারা বসিয়েছেন তাদের উত্তর দিতে হবে সায়নী ঘোষের অবস্থানটা কি, এবং 24 ঘন্টার মধ্যে দিতে হবে, সময়সীমা আমাদের এটাই দাবি। না হলে আপনারা কি সরাসরি সায়নীর অপসারণ দাবি করছেন? আমরা কিছুই চাইছি না। সায়নী ঘোষ যদি তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির পাশে থাকে তাহলে থাকুক, দল বুঝবে, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু সায়নী ঘোষ যদি তৃণমূল কংগ্রেসে না থাকে, মমতা ব্যানার্জির পাশে না থাকে, উনি যদি ভালো তৃণমূল, শ্রমিকবাবুর ভালো তৃণমূল সেজে বিজেপির ওনার নেতা যদি এখন নরেন্দ্র মোদী হয়ে যায়, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আর ওনার নেতা যদি নরেন্দ্র মোদী হয়ে যায়, তাহলে তো নিশ্চয়ই তার আন্ডারে নিশ্চয়ই দল করবো না, সে যদি দলের সভানেত্রী, এবং দলও আমার বিশ্বাস তাহলে রাখবেন না। কিন্তু সেই সময়সীমাটা হঠাৎ উনি বলবেন, আমরা মিডিয়ার মাধ্যমে স্টেটমেন্ট জানলো যে উনি চলে গেছেন, তারপরে দল সরিয়ে লাভ কি? দলের মুখ পুড়বে, আরো এমনিতেও পুড়ছে, আরো পুড়বে। তার আগে তো যা ব্যবস্থা নেওয়া 24 ঘন্টার মধ্যে দল নিক। অনেক ধন্যবাদ আপনাকে। এবার অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুরসভার। অভিষেকের 17টা সম্পত্তিতে বেআইনি নির্মাণের অভিযোগ। কলকাতা পুরসভার নোটিশ দেওয়ার পর 24 দিন পার হয়ে গেছে, এখনও প্রয়োজনীয় নথি জমা দেননি অভিষেককে আর সময় দেওয়া হবে না বলেই সূত্রের খবর। এবং অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে পুরসভা, সূত্রের খবর এমনটাই। বিশ্বজিতের থেকে আরো ডিটেলে জানা যাক। বিশ্বজিৎ, অর্থাৎ পুরসভা এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে, কি হতে পারে? একদমই, অর্থাৎ এই চলতি মাসের মধ্যেই কলকাতা পুরসভা একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে এবং শুধুমাত্র সবুজ সংকেত রাজ্য সরকারের থেকে এবং রাজ্যের যে পুর নগর উন্নয়ন দপ্তর থেকে। ইতিমধ্যেই কলকাতা পুরসভা ঘর গোছাচ্ছে, অর্থাৎ অন্দরমহলে পুরসভার যে সূত্রের খবর তাতে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ এবং কলকাতা পুরসভার যে সমস্ত বড় থেকে এই নোটিশ গেছে, সব থেকে বেশি নোটিশ গেছে কলকাতা পুরসভার 9 নম্বর বড় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, অর্থাৎ শান্তিনিকেতন এবং কালীঘাট রোডের বাড়ি সহ যে 17টি সম্পত্তিতে নোটিশ দেওয়া হয়েছিল, সেই 17টি সম্পত্তির নোটিশ প্রথম গিয়েছিল কলকাতা পুরসভার কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী 401 ধারায়। সেটি ছিল 18ই মে, অর্থাৎ সেই সময়সীমা 7 দিনের ছিল। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবীর মাধ্যমে তিনি কলকাতা পুরসভার কাছে 10 দিন সময় চেয়েছেন এবং অন্যদিকে আদালতে গিয়েছেন। আদালতে বিষয়টি মামলা বিচারাধীন, আদালত তার প্রক্রিয়ায় সেই নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে। আদালতে একদিকে যখন বিচারাধীন বিষয়টি, সেই আদালতের নির্দেশ মেনে কাজ করতে হবে এমনটাই কলকাতা পুরসভা জানাচ্ছে। কলকাতা পুরসভার যিনি প্রশাসক বর্তমানে স্মিতা পাণ্ডে, তিনি জানিয়েছেন বিষয়টি আদালতের বিচারাধীন। কিন্তু সূত্রের খবর কলকাতা পুরসভা নিজে অন্দরমহলে ঘর গোছাচ্ছে, অর্থাৎ
24 দিন পার হয়ে গেছে, এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে কলকাতা পুরসভাকে কোনো কাগজপত্র জমা দেওয়া হয়নি। তাই এবার কলকাতা পুরসভা তাদের বিল্ডিং বিভাগ এবং বড়গুলোকে এই জাল গোটানোর নির্দেশ দিয়েছে যে কোথায় কোথায় এই সম্পত্তিগুলোর কোথায় কোথায় বেআইনি নির্মাণ রয়েছে, সেই বেআইনি নির্মাণ কতটুকু অংশে রয়েছে, ডিভিয়েশন কতটুকু অংশে রয়েছে, তার কোথাও রেগুলারাইজেশন ছিল কি না, অর্থাৎ কোন কোন অংশ ভাঙতে হবে পুরসভা যদি নোটিশ করে তাহলে এবং অ্যাকশন নেয় সেক্ষেত্রে কোন কোন অংশ ভাঙতে হবে, সেই জায়গাগুলো চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি কলকাতা পুরসভার যে কর মূল্যায়ন বিভাগ অর্থাৎ অ্যাসেসমেন্ট, তাদের যে আধিকারিক রয়েছেন তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে যে নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশের প্রেক্ষিতে কি ফার্দার ফলো আপ রয়েছে, অর্থাৎ সেখানেও এই তৎপরতার সঙ্গে সমস্ত জাল গোটানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং এই রিপোর্ট এই সামগ্রিক যে 17টি সম্পত্তির কোথায় কোথায় ডেভিয়েশন, কোথায় কোথায় কড়া অ্যাকশন নেওয়া প্রয়োজন, সেই রিপোর্ট পুরো প্রশাসকের কলকাতা পুরসভা এবার একেবারে কড়া পদক্ষেপ পুরসভার।